হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে ১৬,৫০০ প্রাথমিকের নিয়োগের ব্যাপারে। ১৬,৫০০ যেটা ২০২১ সালে নিয়োগ হয়েছিল সেই প্যানেলের ব্যাপারে একটা গতদিনে হাইকোর্টে হিয়ারিং হয়েছে। তো সেই হিয়ারিংয়ের আমি সার নির্যাস এবং কী হতে পারে প্রেডিকশান সেটা নিয়ে আপনাদের আজকে আমি ভিডিও ডিসকাশন করব। যারা ইন সার্ভিস আছে, যারা চাকরি পায়নি, সবার পক্ষে আমি এখানে আলোচনা করব বা কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন এবং এই ধরনের ভিডিও পেতে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ১৬,৫০০ জানেন যে ২০২০ সালে এটা নোটিফিকেশান হয়েছিল এবং ২০২১ সালে এটা নিয়োগ হয়েছিল, যেটা ২০১৪ সালের যে টেট হয়েছিল সেই টেটের পরিপ্রেক্ষিতে এই নিয়োগটা হয়েছিল। তার আগে একটা নিয়োগ হয়েছিল, তারপরে এটার একটা দ্বিতীয় নিয়োগ হয়েছিল। তো এই নিয়োগে প্রথম থেকে অনেকেই অনেকভাবে বলেছে অস্বচ্ছতা আছে, অনেক প্রবলেম আছে, এটা নিয়ে বহু কেসও হয়েছে। তো যাই হোক, সেসব কেস সব মিটে গিয়ে আপাতত তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং নিয়োগে তারা জব করছে, অলরেডি 4 বছর হয়ে গেল। তো সেটা নিয়ে আবার একটা মামলা উঠেছে। মামলাটা হয়তো আগে করা হয়েছে অনেক দিন, কিন্তু উঠেছিল রিসেন্ট। তো সেই মামলায় যেটা উকিলবাবু আছে ফিরদৌস শামীম, তিনি তার বক্তব্য অনুসারে এবং কোর্টের হিয়ারিং শুনে যেটুকু বোঝা গেল তেনাদের যেটা বক্তব্য, যে এরা অলরেডি সুপ্রিম কোর্টেও এর আগে হয়েছিল, সেটাখান থেকে ক্যান্সেল হয়ে যায়। এবং এটা আপনারা জানেন যে ১৬,৫০০ নামে নিয়োগ হয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল নিয়োগ হয়েছিল অনেক কম। আমার ক্যালকুলেশন ৮ থেকে ৯,০০০ নিয়োগ হয়েছিল। কারণ যেটা করা হয়েছিল, আরটিআই করা হয়েছিল, সেখানে ৩,৯৩৯ বা প্রায় ৪,০০০ অ্যাপ্রক্সলি অলরেডি নিয়োগ দেয়নি। এটা শুধু পাওয়া গিয়েছে, তার মানে পাওয়া যায়নি আরও ৪,০০০ ধরে রাখুন। কারণ এই আরটিআই করে সব জেলা তথ্য দেয়নি, তারপরে যে তথ্য দিয়েছে সেই তথ্যের মধ্যে অনেক কিছু ঘোলা জল আছে। তো অতএব সেই অনুসারেও ৪,০০০, তার মানে ১৬,০০০ থেকে ৪,০০০ বাদে ১২,০০০, আরও ৩ থেকে ৪,০০০ নিয়োগ হয়নি বা নিয়োগ হওয়ার পরে চাকরি নেয়নি, এরকম অনেক কিছু কেস আছে। তো আমি সেদিকে ডিসকাশনে যাচ্ছি না। তো বিষয়টা যেটা বক্তব্য, ১৬,৫০০ নামে যে প্যানেল হয়েছিল বা যে প্যানেল পাবলিশ করেনি বা প্যানেল নিয়ে অনেক ডামাডোল আছে, বহুবার এটা নিয়ে কেস হয়েছে বা পাবলিশ করার কথা বলেছে এবং সুপ্রিম কোর্টেও যে বলা হয়েছিল যে প্যানেলের নাকি ভ্যালিড 1 বছর হয়ে গেছে, অতএব এটা নিয়ে আর, যেমন 3,000 4,000-এর যে প্যানেলটা দিল না, যেটা যোগ্য প্রার্থী রয়েছে কিন্তু 4,000 দিল না, বললো ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে পরবর্তী নিয়োগে, যেটা 11,700 নিয়োগে। তো এগুলো একটা অযৌক্তিক কথাবার্তা। তো সেটা নিয়েই এখানে সেদিনে ডিসকাশন হয়, বিস্তারিত আলোচনা হয়, বিভিন্ন পয়েন্ট ধরে ধরে কিন্তু বলা হয় যে এই সমস্যা, বিশেষ করে প্যানেল নিয়ে সমস্যা, যে প্যানেলটা অনেক সমস্যা। প্রথম যেটা কোর্টে পর্ষদ জমা দিয়েছে সেই প্যানেলের সঙ্গে ডিআই প্যানেলের কোনো মিল হচ্ছে না। আবার যেটা পর্ষদে দিয়েছে সেখান থেকে ডিআইয়ের যে লিস্ট বেরিয়েছে সেখানে ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে গেছে। 3 নম্বর হচ্ছে যে এখানে যে প্যানেল বলা হচ্ছে যে পাবলিশড হয়েছে, পাবলিশটা কোথায়, কেউ দেখবে কিভাবে, সেই প্যানেল দেখা যাচ্ছে না, অথচ বলছে প্যানেল এক্সপায়ার হয়ে গেল। এইসব নানা পয়েন্ট, আমি আর অত ডিসকাশনে যাচ্ছি না, আপনারা এগুলো নিশ্চয়ই শুনেছেন। আমি সারসংক্ষেপ যেটা বলতে চাইছি, তো বিচারপতি শুনে যেটুকু বুঝতে পেরেছে বা যেটুকু উপলব্ধি করতে পেরেছে, তার পরিপ্রেক্ষিতে উনি যেটা অর্ডার দিয়েছেন যে এনাদের যুক্তিটা যুক্তিযুক্ত এবং এর সপক্ষে হিয়ারিং হওয়ার দরকার আছে এবং এর সপক্ষে পর্ষদেরও বলার অধিকার আছে। তো পর্ষদকে একটা সময় দিয়েছে এই সপক্ষে, এর সপক্ষে বিভিন্ন যে প্রশ্নগুলো উঠে আসছে সেগুলো সম্পর্কে 1 সপ্তাহের মধ্যে, আগামী 1 সপ্তাহের মধ্যে জানাতে বলেছে এফিডেভিট আকারে, এবং তার 1 সপ্তাহ পরে সেই এফিডেভিটের পরিপ্রেক্ষিতে যারা কেস করেছে তাদের আবার এফিডেভিট আকারে জমা দিতে হবে, কম্পাইল করতে হবে। তারপরে এটার হিয়ারিং ডেট পড়বে, তার মানে মোটামুটি ডিসেম্বরে একটা অ্যাপ্রক্সলি পড়তে পারে, নাহলে জানুয়ারি মাসে এটার পরবর্তী একটা হিয়ারিং হতে পারে। সেটার ডেট এখন মনে হয় ফিক্সড হয়নি। তো সেটা ফিক্সড হলে বা সেটার হিয়ারিংয়ে কী হলো সেটাও আমি আপনাদের এখানে ডিসকাশন করে দেবো। এখানে আমি 2-3টে পয়েন্ট বলতে চাইছি যে এই 16,500 আরও প্রবলেম আছে। 5% যেটা নিয়োগ, না 5%টা 42,000-এ, এখানে যে পরবর্তী যারা নিয়োগ পেল না, ওয়েটিং, তাদের থেকেও কোনো নিয়োগ হয়নি, সেটাও একটা নেগেটিভ পয়েন্ট আছে। তো আর একটা যেটা বলতে চাইছি, যারা ইন সার্ভিস আছে তাদের কি খুব সমস্যা হবে, বা এই প্যানেল নিয়ে কোনো যদি ডামাডোল হয় তাহলে কি তাদের কোনো সমস্যায় পড়তে হতে পারে? হ্যাঁ, এইটা একটা ভাইটাল পয়েন্ট। যদিও আমি মনে করি বা আমার মনে হয় যে যদি কেউ দুর্নীতি করে না থাকে, যদি স্বচ্ছভাবে চাকরি পেয়ে থাকে বা তার যদি কোনো জায়গায় অস্বচ্ছতা না থাকে, তাহলে তার ভয় পাওয়ার কিছু নেই। তার কারণ হচ্ছে এই যে 16,500 প্যানেলে সকলকে নিয়োগ দেয়নি, এটা প্রথম ফার্স্ট পয়েন্ট। তো অতএব সেখানে ভ্যাকেন্সি অলরেডি 5-7 হাজার পড়েই আছে। যদি কোনোভাবে যেতে কোনো 1,000-2,000 কোনো যোগ্য প্রার্থী পায়, তাহলে সেখান থেকে তো দিতেই পারে। যদি কোর্টের অর্ডার অনুসারে সেটা হবে।
এবং এটা মনে রাখবেন, এটা সিঙ্গেল বেঞ্চ হিয়ারিং হচ্ছে, এটা অত সহজে কিন্তু মিটবে না। যদি কোনো নেগেটিভ রায় যায় সেটা ডিভিশন বেঞ্চ, আবার সুপ্রিম কোর্টে, এভাবে ঘুরতে থাকবে। তো অতএব এটা মনে করবেন না বা ভেবে নেবেন না যে আগামীকালকেই এই রায় বেরিয়ে গেল, পরশু দিনে কিন্তু তার বেনিফিট পেয়ে যাবে, এটা নয়। এটা দীর্ঘ লড়াই, এটা করতে হবে, হয়তো আরও 2-3 বছর 4 বছর অপেক্ষা করতে হবে। যদি সত্যি জেনুইন তাদের কথাবার্তা হয় তো সেটা পরবর্তী সময়ে গিয়ে বোঝা যাবে যে এটার কী হলো। এবং সেখানে যদি দেখা যায় যে যোগ্য সত্যি এবং অযোগ্য অনেক ক্যান্ডিডেট আছে, অযোগ্যরা হয়তো বেরোতে পারে, বার করে দেবে, সেটা আলাদা কথা, কিন্তু যোগ্য যারা আছে তাদের কিন্তু কোনো ভয় নেই, এটা আমি কনফার্ম বলতে পারি, ইন সার্ভিস যারা আছে। কিন্তু অযোগ্য যদি থাকে, কোনোভাবে প্রমাণিত হয়, তার কিন্তু চাকরি যেতে পারে, এটা কনফার্ম থাকুন। এবং আছে কি নেই এটা আমার জানা নেই, এটা নিয়ে যদি তদন্ত হয় বা পরবর্তী সময়ে দেখা যায় সেটা আলাদা কথা। এবং যেটা 14 প্যানেল নিয়ে 17 সালে যে নিয়োগ হয়েছিল, তো 17 যে প্রাথমিক নিয়োগ, সেখানে যেমন সিবিআই তদন্ত হয়েছে, অনেক কিছু দুর্নীতি ধরা পড়েছে এবং সেটা আমরা চাক্ষুষ দেখেওছি। তো সেটা আলাদা কথা, এখানেও যদি হয়, যদি থেকে থাকে, তাহলে সেটা তখন ধরা পড়লে তখনই এটা নিয়ে বলা যাবে বা বলা উচিত, তার আগে কিন্তু বলা উচিত নয়। হয়তো আছে কিন্তু সেটা তদন্ত সাপেক্ষ, এবং সেটা যদি তদন্ত করে দেখা যায় যে সত্যি হয়েছে, তাহলে তাদেরকে বাদ দেওয়া উচিত, এটা স্বাভাবিক বিষয়। তো সেমভাবে যেমন 24 সালে যে নিয়োগ হয়েছে, তার ক্ষেত্রেও যদি মনে হয় যে দুর্নীতি হয়েছে, আপনি কেস করতে পারেন, যে কেউ করতে পারে যারা বঞ্চিত হচ্ছেন, এবং কেসের পরবর্তী সময়ে সেটা তারা তদন্ত হবে বা সেটা নিয়ে যদি কোনো বিচার হয়, তাহলে সেখানেও যদি ধরা পড়ে সেটাও বাদ যাবে, এটা স্বাভাবিক, এটা দেশের আইন, এটা আইন অনুসারে যে কেউ ব্লেম করতে পারে, আমি যোগ্য ছিলাম, অযোগ্যদের দিয়েছে, তাহলে আপনি কোর্টে যেতে পারেন, আপনি আন্দোলন করতে পারেন, আপনি সেটা নিয়ে আপনার আইনি লড়াই লড়তে পারেন। কিন্তু আমি বলে দিলাম আছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই, তাহলে সেটা মানে চায়ের দোকানে আড্ডাখানায় বকার মতন কথা হয়ে গেল। তো যাই হোক, আমিও সেরকম কোনো প্রমাণ পাইনি, থাকতে পারে, আবারও বলছি, কারণ আমি জ্যোতিষী নই, বলে দেবো একটাও নেই, আবার বলবো যে এক গাদা আছে, এটা বলবো না। তো যদি তদন্ত করে ধরা পড়ে, তদন্ত করে দেখা যায়, তাহলে সেটা হবে, সেটা তাহলে তখন সেটা তার বিচার হবে, তার যা হবার সেটা হবে বিচার ব্যবস্থায় আলোচনার মাধ্যমে। তো এটুকুই বলার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই রিলেটেড আরও কারো কোনো যদি কোশ্চেন থাকে, তাহলে আমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।